ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও ভূমিকা। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটা এসেছিল 2023 আর 2020 সালে 8 মার্কসের, আর 2018 আর 2015 সালে 4+4 মার্কসের। উত্তরটা শুরু করছি। ভূমিকা। সংবিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি প্রভূত ক্ষমতার অধিকারী। তিনি নিজে অথবা তার অধস্তন কর্মচারীদের মাধ্যমে সংবিধান অনুসারে এইসব ক্ষমতা প্রয়োগ করতে পারেন। অধস্তন কর্মচারী বলতে মন্ত্রীগণকেই বোঝানো হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতাসমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1 নম্বর, শাসন সংক্রান্ত ক্ষমতা। তার প্রথম পয়েন্ট, কেন্দ্রীয় সরকারের যাবতীয় শাসন কার্য রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয় 77-এর 1 নং ধারা অনুসারে। 2 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় সরকারের কার্যাবলী পরিচালনা ও আইন প্রণয়নের প্রস্তাব সম্পর্কে রাষ্ট্রপতি যে তথ্য জানতে চাইবেন তা সরবরাহ করা এবং মন্ত্রিসভা কর্তৃক বিবেচিত হয়নি এমন কোনো বিষয়ে কোনো মন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করলে রাষ্ট্রপতি বিচার বিবেচনার জন্য সংশ্লিষ্ট বিষয়টিকে মন্ত্রিসভার নিকট উপস্থাপন করার নির্দেশ দিলে সেই মতো কাজ করা প্রধানমন্ত্রীর কর্তব্য 78 নং ধারা অনুসারে। 3 নম্বর পয়েন্ট, অঙ্গরাজ্যের রাজ্যপাল, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ ব্যয় নিয়ন্ত্রক ও মহাহিসাব পরীক্ষক, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তক কমিশন, অর্থ কমিশন, আন্তঃরাজ্য পরিষদ প্রভৃতির সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। 4 নম্বর পয়েন্ট, রাষ্ট্রপতি কোনো মন্ত্রীকে অথবা রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল ও রাষ্ট্র কর্তৃক কমিশনের কোনো সভাপতি বা সদস্যদের পদচ্যুত করতে পারেন। তবে রাষ্ট্রকৃত্তক কমিশনের সভাপতি বা অন্যান্য কোনো সদস্যকে পদচ্যুত করার সময় সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে তদন্ত করতে হয়। 5 নম্বর পয়েন্ট, কেন্দ্রশাসিত এবং উপজাতি অধিষ্ঠিত অঞ্চলগুলি প্রধান প্রশাসক হলেন রাষ্ট্রপতি। প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকার্য পরিচালনার জন্য তিনি একজন করে প্রশাসক নিয়োগ করতে পারেন। আবার প্রয়োজন মনে করলে তিনি কোনো একটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পার্শ্ববর্তী অন্য কোনো রাজ্যের রাজ্যপালের হাতে অর্পণ করতে সমর্থ। 6 নম্বর পয়েন্ট, রাষ্ট্রপতি রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় আইন মান্য করে এবং কেন্দ্রীয় শাসন বিভাগের কার্যাবলীর সঙ্গে সঙ্গতি রক্ষা করে কার্য সম্পাদন করার জন্য নির্দেশ দিতে পারেন। তাছাড়া জাতীয় ও সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, রেলপথ ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য সরকারগুলিকে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। এমনকি রাজ্য সরকারের সম্মতিক্রমে তিনি রাজ্য সরকারি কর্মচারীদের ওপর কেন্দ্রীয় সরকারের কিছু কিছু কার্য সম্পাদনের দায়িত্বও অর্পণ করতে পারেন। সামরিক ক্ষমতা। রাষ্ট্রপতি ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। তিনি স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ করেন। তিনি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে কার্য সম্পাদন করেন। ওই কমিটির সিদ্ধান্ত অনুসারে তিনি যুদ্ধ ঘোষণা কিংবা শান্তি স্থাপন করতে পারেন। অবশ্য পার্লামেন্টের বিনা অনুমতিতে তিনি যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারেন না। কূটনৈতিক ক্ষমতা। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি ভারতের প্রধান প্রতিনিধি। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিভিন্ন রাষ্ট্রে ভারতীয় কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করেন এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা তার কাছে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন। আবার পার্লামেন্টের সম্মতিক্রমে বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর কিংবা সন্ধি স্থাপন প্রভৃতি কার্যও তার নামে সম্পাদিত হয়। আইন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি পার্লামেন্ট কিংবা কেন্দ্রীয় আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ। 1 নম্বর, তিনি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে এবং প্রয়োজন বোধে লোকসভা ভেঙে দিতে পারেন। 2, সাধারণ নির্বাচনের পর এবং প্রথম অধিবেশনে তিনি পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দান করতে পারেন। 3, পার্লামেন্টের যে কোনো কক্ষে কিংবা উভয় কক্ষের যৌথ সভায় তিনি বাণী প্রেরণ করতে পারেন কিংবা ভাষণ দিতে পারেন।
আবার কোনো বিষয়ে পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হলে রাষ্ট্রপতি দুই কক্ষের যুগ্ম অধিবেশনের আহ্বান করে তা নিরসনের ব্যবস্থাও করতে পারেন। 4. তিনি রাজ্যসভায় 12 জন বিশিষ্ট ব্যক্তি এবং লোকসভায় 2 জন ইঙ্গ-ভারতীয় প্রতিনিধি মনোনয়ন করতে পারেন। 5. পার্লামেন্ট কর্তৃক গৃহীত প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করতে হয়। তিনি অর্থ বিল ছাড়া অন্য বিলের সম্মতি প্রদান করতেও পারেন কিংবা নাও করতে পারেন, অথবা পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত পাঠাতে পারেন। কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষে বিবেচনার পর তার সম্মতির জন্য বিলটি প্রেরিত হলে তাতে সম্মতি দিতে তিনি বাধ্য থাকেন। রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ভিটো ক্ষমতা বলা হয়। এবার একটা ইন্টারেস্টিং বিষয় এখানে এটা যে যদি কোনো রাষ্ট্রপতি, যেহেতু এখানে লেখাই আছে যে কোনো বিল দ্বিতীয়বার বিবেচিত হয়ে রাষ্ট্রপতির কাছে যদি চলে আসে তাহলে সেটায় রাষ্ট্রপতি সিগনেচার করতে বা সম্মতি দিতে বাধ্য থাকেন। কিন্তু রাষ্ট্রপতি যদি বিলটাকে নাই পাঠায় বিবেচনার জন্য, কতদিন এইভাবে বিল ধরে রাখতে পারে সে সম্পর্কে সংবিধানে কোনো সুনির্দিষ্ট সময় লেখা নেই। তার জন্য তিনি অনির্দিষ্টকালের জন্য অথবা চিরকালের জন্য ওই বিলটিকে নিজের কাছে ধরে রাখতে পারেন, অর্থাৎ নিজের পকেটে চেপে দিতে পারেন। এই পুরো প্রসিডিওরটাকে বলা হয় পকেট ভিটো। এইভাবে অনির্দিষ্টকালের জন্য কোনো বিলকে চাপা রেখে বা চিরকালের জন্য কোনো বিলকে অন্ধকারে রেখে তিনি ওই বিলটা পাশ হওয়া থেকে আটকাতে পারেন। এটা রাষ্ট্রপতির একটা ইউনিক ক্ষমতা। 6 নম্বর, রাজ্য বিধানসভায় গৃহীত হওয়ার পর যেসব বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্যপাল প্রেরণ করেন সেই সব বিলে তিনি সম্মতি জ্ঞাপন করতেও পারেন, নাও করতে পারেন। 6 নম্বর, পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। অবশ্য পার্লামেন্টের অধিবেশন শুরু হলে সেই অর্ডিন্যান্সকে 6 সপ্তাহের মধ্যে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হয়। উল্লেখ করা যেতে পারে 1978 সালে প্রণীত 44তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী অর্ডিন্যান্স জারি করার ব্যাপারে রাষ্ট্রপতির ইচ্ছাই শেষ ইচ্ছা নয়, এ বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যেতে পারে। 8 নম্বর, বাজেট, অর্থ বিল, অতিরিক্ত বাজেট, অর্থ কমিশনের সুপারিশ, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের প্রতিবেদন প্রভৃতি রাষ্ট্রপতির নির্দেশেই কেবলমাত্র পার্লামেন্টের সম্মুখে উপস্থাপিত হতে পারে। 9 নম্বর, কোনো রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন, নতুন রাজ্য গঠন, অর্থ বিল বা সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রস্তাব প্রভৃতি সম্পর্কিত বিলগুলি পার্লামেন্টে আলোচিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়। অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির হাতে কতগুলো গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত ক্ষমতা অর্পণ করা হয়েছে। ক্ষমতাগুলি হলো, 1 নম্বর, প্রত্যেক আর্থিক বছরের জন্য সরকারের সম্ভাব্য বাজেট বা আয় ব্যয়ের বিবরণ অর্থমন্ত্রীর মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষে রাষ্ট্রপতি উপস্থাপন করেন। তার সুপারিশ ছাড়া ব্যয় মঞ্জুরির প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না। 3 নম্বর, আকস্মিক ব্যয় সংকুলান তহবিলের তত্ত্বাবধানের দায়িত্ব রাষ্ট্রপতির হাতেই অর্পণ করা হয়েছে। 4 নম্বর, রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কর, ঋণ প্রভৃতি সম্পর্কিত বিল পার্লামেন্টে উপস্থাপন করা যায় না। 5 নম্বর, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের জন্য প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। রাজস্ব বণ্টন সম্পর্কে কমিশনের সুপারিশসমূহ পার্লামেন্টের অনুমোদন লাভ করলেই কেবলমাত্র কার্যকর হতে পারে। বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির হাতে বিচার সংক্রান্ত কয়েকটি ক্ষমতা রয়েছে। সেগুলি হলো, 1 নম্বর, প্রধান ধর্মাধিকরণ বা সুপ্রিম কোর্ট এবং মহাধর্মাধিকরণ বা হাইকোর্টের বিচারপতিদের তিনি নিয়োগ করেন। আবার পার্লামেন্টের সুপারিশক্রমে তিনি তাদের পদচ্যুতও করতে পারেন। 2 নম্বর, অপরাধীকে ক্ষমা প্রদর্শন, দণ্ডের আজ্ঞাপ্রাপ্ত ব্যক্তির দণ্ড হ্রাস,
শাস্তি স্থগিত রাখা, এমনকি মৃত্যুদণ্ডের আজ্ঞাপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা প্রদর্শন বা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোনো শাস্তি বিধানের ব্যবস্থা তিনি করতে পারেন 72 নম্বর ধারা অনুসারে। এর পরের ক্ষমতা হলো জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা। তোমাদের এই প্রশ্নটা আসে 8 নম্বরের। তার জন্য তোমরা বাকি সব কিছু তো লিখতেই হবে, কিছু করার নেই, কিন্তু জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণাকে অনেকটা ছোট করেও লিখতে পারো। তাই আমি দুভাবে এই পুরো ব্যাপারটা বলে দিচ্ছি জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণাটাকে, কারণ অনেক সময় আবার রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণাটাকে বর্ণনা করো, ঘোষণার প্রভিশনগুলো বর্ণনা করো, এরকম প্রশ্নও আসে। সেক্ষেত্রে তোমাদের পুরোটা লিখতে হবে। আর রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে ছোট করেও লেখা যায়, বড় করে লিখতে চাইলে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু ছোটও লেখা যায়, তাই আমি ছোট করেই আগে বলে দিচ্ছি। জরুরি অবস্থা সংক্রান্ত ঘোষণা। আপাতকালীন সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব, একতা, অখণ্ডতা, নিরাপত্তা এবং সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা রক্ষার জন্য মন্ত্রিসভার পরামর্শের অধীনে রাষ্ট্রপতি সংবিধানে বর্ণিত চিরাচরিত মৌলিক অধিকার নিশ্চিতকারী এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নিশ্চিতকারী কিছু সাংবিধানিক বিধানকে বাতিল করতে পারেন। রাষ্ট্রপতি কর্তৃক এই ধরনের শাসনের সময়কালকে বলা হয় জরুরি অবস্থা। জরুরি অবস্থার বিধানগুলি সংবিধানের 18 নম্বর অধ্যায়ের 352 থেকে 360 নং ধারায় বর্ণিত হয়েছে। সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থা নির্ধারণ করা হয়েছে, যথা জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী যুদ্ধ, বহিরাক্রমণ, দেশের মধ্যে সশস্ত্র বিদ্রোহ এর ফলে ভারত কিংবা তার কোনো অংশে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কিংবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে, এরকম মনে করলে রাষ্ট্রপতি ক্যাবিনেটের লিখিত সুপারিশ অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী অনুসারে রাষ্ট্রপতি সমগ্র দেশে অথবা দেশের কোনো নির্দিষ্ট অংশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আবার প্রাথমিকভাবে সমগ্র দেশে জরুরি অবস্থা জারি করলেও পরবর্তী ঘোষণার মাধ্যমে তিনি কোনো নির্দিষ্ট অংশের জন্য সেই জরুরি অবস্থা সীমাবদ্ধ করতে পারেন। 1975 সালের সংবিধান সংশোধনী অনুসারে যুদ্ধ, বহিরাক্রমণ, আভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ বা গোলযোগের জন্য একাধিক জরুরি অবস্থা জারি করা যাবে বলে ঘোষণা করা হয়। এইটুকু লেখার পর এখনও পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 1962 সালে চীনের সঙ্গে সীমান্ত বিরোধের সময়, 1971 সালের ডিসেম্বর মাসে পাকিস্তান দ্বারা আক্রান্ত হওয়ার সময় এবং 1975 সালের জুন মাসে অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই ধরনের জরুরি অবস্থা জারি করা হয়। ভারতবর্ষের কোথাও এখনও আংশিক জরুরি অবস্থা জারি করা হয়নি। এইটুকু লিখে এই পয়েন্টটাকে শেষ করা যেতে পারে। আবার যদি জরুরি অবস্থা সম্পর্কে ডিটেলসে লিখতে হয় তাহলে প্রথম পয়েন্টের পর মানে 1975 সালের সংবিধান সংশোধনী অনুসারে যুদ্ধ, বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ সশস্ত্র গোলযোগের জন্য পৃথকভাবে একাধিক জরুরি অবস্থা জারি করা যাবে, এরপর এটা লেখা যেতে পারে। এই ধরনের জরুরি অবস্থার ঘোষণা সংসদের উভয় কক্ষে পৃথকভাবে 1 মাসের মধ্যে অনুমোদন করাতে হবে। তার জন্য প্রত্যেক কক্ষে মোট সদস্যের অর্ধেক এবং উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন লাগবে। এইভাবে অনুমোদিত না হলে 1 মাস পর এই জরুরি অবস্থা অকার্যকর হয়ে যাবে। জরুরি অবস্থার ঘোষণা যথাযথভাবে অনুমোদিত হলে একবারে 6 মাস এই জরুরি অবস্থা বলবৎ থাকতে পারে।
তারপর সংসদের উভয় কক্ষে একই পদ্ধতিতে আবার অনুমোদিত হলে আবার 6 মাস চালু থাকতে পারে। এইভাবে 6 মাস করে ঘোষণাটির মেয়াদ বাড়ানো যায়। রাষ্ট্রপতি একটি পৃথক ঘোষণার দ্বারা জরুরি অবস্থা প্রত্যাহার করতে পারেন। তাছাড়া লোকসভা জরুরি অবস্থা প্রত্যাহার সম্পর্কিত কোনো প্রস্তাব পাশ করলে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হয় 352 7 নং ধারা অনুসারে। জরুরি অবস্থা এইভাবে 6 মাস করে সর্বাধিক কতদিন চালু রাখা যাবে সে বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট নির্দেশ নেই। তাছাড়া জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে কিনা তা বিচার করার ক্ষমতা আদালতের নেই। জাতীয় জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময় দেশের শাসন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে। কার্যত গণতান্ত্রিক ব্যবস্থা একনায়কতন্ত্রী ব্যবস্থায় এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এককেন্দ্রিক ব্যবস্থায় পরিণত হয়। জাতীয় জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন 1 নম্বর, পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এবং রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিষয়ে অর্ডিন্যান্স জারি করতে পারেন। 2 নম্বর, লোকসভার কার্যকালের মেয়াদ একবারে 1 বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়। তবে জরুরি অবস্থা প্রত্যাহারের পর এই বর্ধিত মেয়াদ 6 মাসের বেশি থাকে না। সংসদ আইন করে রাজ্য বিধানসভার মেয়াদও একসঙ্গে 1 বছর বৃদ্ধি করতে পারেন। 3 নম্বর, শাসন কার্য পরিচালনার ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। 4 নম্বর, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টন ব্যবস্থা রাষ্ট্রপতির নির্দেশে পরিবর্তিত হতে পারে। 5 নম্বর, সংবিধানের 19-এর 1 নং ধারায় বর্ণিত মৌলিক অধিকারগুলিকে স্থগিত রাখা যায়, অর্থাৎ সভা সমিতি করার অধিকার, মতামত প্রকাশের অধিকার, মুদ্রণ করার অধিকার, এগুলোকে। 6 নম্বর, মৌলিক অধিকারগুলি কার্যকর করার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার অধিকারকে সাময়িকভাবে বাতিল করা যায়। তবে 44তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি জরুরি অবস্থার সময়ও নির্দেশ দানের মাধ্যমে সংবিধানের 20 ও 21 নং ধারায় বর্ণিত মৌলিক অধিকারগুলিকে খর্ব করতে পারবে না। এখনও পর্যন্ত 3 বার এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 1962 সালের অক্টোবর মাসে চীনের সঙ্গে সীমান্ত বিরোধের সময়, 1971 সালের ডিসেম্বর মাসে পাকিস্তান দ্বারা আক্রান্ত হওয়ার সময় এবং 1975 সালের জুন মাসে অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই ধরনের জরুরি অবস্থা জারি করা হয়। ভারতবর্ষের কোথাও এখনও আংশিক জরুরি অবস্থা জারি করা হয়নি। শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা। সংবিধানের 356 নম্বর ধারা অনুসারে রাজ্যের রাজ্যপাল বা অন্য কোনো সূত্রে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে সেই রাজ্যের শাসন ব্যবস্থা সংবিধান অনুসারে পরিচালিত হচ্ছে না বা পরিচালন করা সম্ভব হচ্ছে না, তাহলে তিনি শাসনতান্ত্রিক অচলাবস্থা বা রাজ্যভিত্তিক জরুরি অবস্থা জারি করতে পারেন। এই ধরনের জরুরি অবস্থাকে রাষ্ট্রপতি শাসনও বলা হয়। আবার কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানলে বা মানতে ব্যর্থ বা অক্ষম হলে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা জারি করতে পারেন। রাষ্ট্রপতি মূলত প্রধানমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে এই ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেন। এইটুকু লেখার পর এই পয়েন্টের আর কিছু নাও লেখা যেতে পারে, ডাইরেক্ট আর্থিক জরুরি অবস্থায় চলে আসা যেতে পারে। তাও আমি বাকিটা বলে দিচ্ছি যদি বড় করে কেউ লিখতে চায় বা যদি আলাদা কোশ্চেন আসে তার জন্য। এই ধরনের জরুরি অবস্থার ঘোষণা 2 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষে পৃথকভাবে অনুমোদনের ব্যবস্থা করতে হয়। অনুমোদিত না হলে 2 মাস পর তা অকার্যকর হয়ে যায়। অনুমোদিত হলে এই জরুরি অবস্থা প্রথমে 6 মাস এবং সংসদ পুনরায় অনুমোদন করলে আরও 6 মাস, এইভাবে মোট 1 বছর বলবৎ থাকতে পারে।
তবে রাজ্যে জরুরি অবস্থা থাকাকালীন নির্বাচন কমিশন যদি ঘোষণা করে যে রাজ্যে নির্বাচনের সুস্থ পরিস্থিতি নেই, তাহলে এই ধরনের জরুরি অবস্থার মেয়াদ 1 বছরের বেশি হতে পারে। তবে কোনো ক্ষেত্রেই তা 3 বছরের বেশি হবে না। এখানে উল্লেখযোগ্য যে পাঞ্জাবের অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ 1 বছরের বেশি করার জন্য 1984 সালে সংবিধানের 48তম সংশোধন করা হয়েছিল। এইভাবে পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ 1 বছর থেকে ক্রমান্বয়ে বাড়িয়ে 5 বছর করা হয়। এ প্রসঙ্গে সংবিধানের 59, 63, 64, 67 এবং 68তম সংবিধান সংশোধনী আইন উল্লেখযোগ্য। তবে এই সংশোধনী আইনটি কেবলমাত্র পাঞ্জাবের ক্ষেত্রেই প্রযোজ্য। বর্তমানে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে তার বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যেতে পারে। কোনো রাজ্যে নির্বাচন অনুষ্ঠানের মতো অনুকূল পরিবেশ নেই বলে নির্বাচন কমিশন ঘোষণা করলে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ সর্বাধিক 3 বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। এই ধরনের ঘোষণার ফলে রাজ্যের শাসন, আইন ও অর্থ সংক্রান্ত বিষয়ে দায়িত্ব কেন্দ্র সরকারের হাতে চলে যায়। 1 নম্বর, রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক যাবতীয় দায়িত্ব নিজের হাতে পালন করতে পারেন অথবা রাজ্যপাল বা অন্য কোনো কর্তৃপক্ষকে দিয়ে দিতে পারেন। 2 নম্বর, সংসদ সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের জন্য আইন প্রণয়ন করতে পারে। 3 নম্বর, লোকসভা অধিবেশন বন্ধ থাকাকালীন সময় রাষ্ট্রপতি সংসদের অনুমোদন সাপেক্ষে ভারতের সঞ্চিত তহবিল থেকে সংশ্লিষ্ট রাজ্যের জন্য অর্থব্যয়ের অনুমতি দিতে পারেন। 4 নম্বর, এই ঘোষণার দ্বারা রাষ্ট্রপতি রাজ্যের হাইকোর্টের ক্ষমতা নিজের হাতে নিতে অথবা হাইকোর্টের ক্ষমতার কোনো পরিবর্তন করতে পারেন না। রাষ্ট্রপতি শাসন জারি হলেই রাজ্যের বিধানসভা ভেঙে যায় না। রাষ্ট্রপতি বিধানসভা ভেঙে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তিনি সাময়িকভাবে বিধানসভার কাজ ও ক্ষমতা স্থগিত রাখতেও পারেন। সাময়িক অস্থিরতা কাটিয়ে বিধানসভার সদস্যগণ যাতে বিকল্প একটি মন্ত্রিসভা গঠন করতে পারেন, সেই উদ্দেশ্যে ব্যবস্থা করা হয়। একে অর্ধ রাষ্ট্রপতি শাসন বা আধা জরুরি অবস্থা বলা হয়। শাসনতান্ত্রিক অবস্থার কোনো স্থায়ী সংজ্ঞা নির্দেশ করা যায় না, ফলে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ক্ষমতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ পায়। আর্থিক জরুরি অবস্থা। সংবিধানের 360 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে এমন অবস্থার উদ্ভব হয়েছে যার ফলে ভারত বা তার কোনো অংশে আর্থিক স্থায়িত্ব বা সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা গেছে, তাহলে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। সংবিধানের 44তম সংশোধনী অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে আদালতে প্রশ্ন তোলা যেতে পারে। 2 মাসের মধ্যে এই ঘোষণা সংসদের উভয় কক্ষে অনুমোদিত হওয়া দরকার। রাষ্ট্রপতি পৃথক ঘোষণার দ্বারা এই জরুরি অবস্থা প্রত্যাহার করতে পারেন। এখনও পর্যন্ত ভারতের কোথাও আর্থিক জরুরি অবস্থার ঘোষণা করা হয়নি। এইটুকুতেই এই পয়েন্ট শেষ করা যেতে পারে, অথবা ডিটেলসেও লেখা যেতে পারে। ডিটেলসে লিখতে গেলে আর্থিক জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময় 1, কেন্দ্র রাজ্য সরকারগুলিকে আর্থিক সমীচীনতার নীতি সম্পর্কে অর্থাৎ আর্থিক নিরাপত্তা রক্ষার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। 2, রাজ্য আইনসভা কর্তৃক গৃহীত সকল অর্থ বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণের নির্দেশ কেন্দ্র দিতে পারে। 3, সকল কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী এবং তার বিশেষ অংশের বেতন ভাতা হ্রাস করার নির্দেশ দিতে পারে কেন্দ্র সরকার। 4, এই সময় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা সাময়িকভাবে হ্রাস করার নির্দেশ দিতে পারেন। জরুরি অবস্থার মূল্যায়ন। সংবিধানে বর্ণিত জরুরি অবস্থাগুলি অগণতান্ত্রিক, মানবাধিকার এবং ব্যক্তি স্বাধীনতার বিরোধী, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী এবং এর মাধ্যমে কেন্দ্রায়নের সুযোগ বৃদ্ধি পায়। তবে দেশের বিচ্ছিন্নতাবাদী শক্তির মোকাবিলা, বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা, জাতীয় সংহতি ও ঐক্য রক্ষা করার জন্য, দেশের অর্থনৈতিক এবং সামগ্রিক অগ্রগতির জন্য এবং জনগণের সর্বাধিক কল্যাণকে সুনিশ্চিত করার জন্য জরুরি অবস্থা সংবিধানের একটি অতি প্রয়োজনীয় অংশ। রাষ্ট্রপতির অন্যান্য ক্ষমতা। উপরে উল্লেখিত কার্যাবলী ছাড়া রাষ্ট্রপতি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে পারে, যেমন বিভিন্ন বিষয়ে নিয়মাবলী তৈরি করা। 2, রাজ্যের কোনো একটি বিলে রাষ্ট্রপতি পূর্ব সম্মতি প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয়ে অর্ডিন্যান্স জারি করার জন্য রাজ্যপালকে নির্দেশ দেওয়া। 3, জনস্বার্থ দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো আইনগত বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করা। 4, অর্থ কমিশন, ভাষা কমিশন প্রভৃতির মতো কমিশন নিয়োগ করা। 5, পার্লামেন্টের সংশোধনী ক্ষমতার অধীনে যে কোনো অঞ্চলে
যে কোনো অঞ্চলকে তফসিলি অঞ্চল বলে ঘোষণা করা বা কোনো তফসিলি অঞ্চলকে অতফসিলি অঞ্চল বলে ঘোষণা করা। 6 যে কোনো তফসিলি অঞ্চলের সীমানা পরিবর্তন করা। 7 যে রাজ্যে তফসিলি অঞ্চল আছে সেই রাজ্যের একটি উপজাতি পরিষদ গঠনের জন্য নির্দেশ দেওয়া। 8 কোনো রাজ্যের তফসিলি অঞ্চলসমূহের শান্তি সুশাসন প্রবর্তনের জন্য সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কর্তৃক প্রণীত নিয়মাবলীতে সম্মতি জ্ঞাপন করা বা না করা ইত্যাদি। মূল্যায়ন। পরিশেষে বলা যায় যে ভারতের শাসন সংক্রান্ত সমস্ত ক্ষমতা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকলেও প্রকৃত অর্থে মন্ত্রিসভার হাতেই ন্যস্ত। 1955 সালে রামজবা বনাম পাঞ্জাব সরকারের মামলায় রায়দানকালে সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেন যে ভারতের সংবিধান ব্রিটেনের অনুকরণে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছে। 1971 সালে ইউএন রাও বনাম ইন্দিরা গান্ধী এবং 1974 সালে শামশের সিং বনাম পাঞ্জাব রাজ্য মামলাতেও সুপ্রিম কোর্ট অনুরূপ মন্তব্য করেছিল। তবে ব্রিটেনের রাজা বা রানীর মতো ভারতের রাষ্ট্রপতির পদ বংশানুক্রমিকও নয়, আবার একেবারে ক্ষমতাহীনও নয়। যেমন সাধারণ নির্বাচনের পর লোকসভার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হলে রাষ্ট্রপতি নিজের ইচ্ছামতো প্রধানমন্ত্রীকে নিয়োগ করা ছাড়াও বিভিন্ন ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন। যেমন একাদশ লোকসভা নির্বাচনের পর 1996 সালে এরূপ অবস্থা সৃষ্টি হলে রাষ্ট্রপতি KR নারায়ণন বিশেষভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। 1998 সালের শেষ দিকে বিহারের রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারেও তার আপত্তি এবং শেষ পর্যন্ত সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বাজপেয়ী সরকারের প্রদত্ত পরামর্শ মেনে নিয়ে 1999 সালে বিহারের রাষ্ট্রপতি শাসন জারি করা। আবার বাজপেয়ী সরকারের ওপর থেকে জয়ললিতার সমর্থন প্রত্যাহার করে নিলে লোকসভায় আস্থা ভোট গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে নির্দেশ দেন এবং আস্থা ভোটের সরকার পরাজিত হওয়ার পর বিরোধীরা সরকার গঠনে ব্যর্থ হলে লোকসভা ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশ দেন প্রভৃতি হল রাষ্ট্রপতির সক্রিয়তার কয়েকটি সাম্প্রতিক উদাহরণ। রাষ্ট্রপতির সক্রিয়তা ভারতীয় রাজনীতিকে নতুন মাত্রা দান করেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। সবশেষে বলা যায়, রাষ্ট্রপতির প্রভাব, প্রতিপত্তি ও পদমর্যাদা অনেকাংশেই নির্ভর করে একদিকে রাষ্ট্রপতির জ্ঞান, বুদ্ধি ও ব্যক্তিত্বের ওপর এবং অন্যদিকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের গুণগত যোগ্যতার ওপর। উত্তরটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।